ঠান্ডাটাকে খুব এনজয় করছেন নিশ্চয়, কিন্তু আমি পারছি না। আমি বা আমার মতো যারা রয়েছে, যাদের ভোর 5:30-6টায় উঠতে হয়, মানে ভোরই আমি বলবো, একদম বলবেন না যে ওটা সকালবেলা, ওটা সকাল নয়। 5:30টার সময় যে ঘুটঘুটে অন্ধকার, তাকে আমি মধ্যরাত্রি বলতে পারি এবার। তো ওই মধ্যরাতই বলা যায় ওটাকে, 5টা 5:30টাকে। তো ওই যে ভোরবেলা উঠে ওই যে ঠান্ডায় হাওয়ায়, যে হাড় কাঁপানো হাওয়া এনজয় করতে করতে যাওয়ার ব্যাপারটা আমার দ্বারা আর হচ্ছে না, মানে সিরিয়াসলি আর হচ্ছে না, আমি পারছি না আর নিতে। দু একদিন ঠিক আছে, কিন্তু এই পরপর পরপর যা চলছে তাতে আমি কোনোদিন বিনা ব্রাশেই আমি বেরিয়ে যাব, আর ব্রাশ করব না। মানে প্রচণ্ড ঠান্ডা এ সময়, পুরো একদম হাড় কাঁপিয়ে দেওয়ার মতো। তার সঙ্গে হচ্ছে যেন সূর্য দেবতা মারাত্মক রুষ্ট আমাদের উপর, মানে মুখ আর দেখাবেনই না, এরকম ব্যাপার ঘটেছে। বহুদিন থেকে অপেক্ষা করছি বইগুলো এবং আমি, মানে আমরা সবাই মিলে রোদে যাব, সবাই রোদ পোয়াবো, কিন্তু আমাদের কপাল হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। তো আমি ভাবলাম যে আমি যখন সকাল সকাল হাওয়াটা খাচ্ছি, আমার বইগুলোকে হাওয়াই খাওয়াই, আর কপালে তাদের রোদ জুটবে না এবছর। তো তাদেরকে বার করেছি বাক্সবন্দি অবস্থা থেকে হাওয়া খাওয়াতে। এবং আমি ভাবলাম যে ওই যে আমি সংগ্রহের অংশ দেখাচ্ছি আপনাদের, এবারও আমি ওই সংগ্রহের অংশই দেখাবো, পুরোটা আমি দেখাতে পারছি না, কেননা ভিডিও এমনিই বিশাল লম্বা হয়ে যাচ্ছে, আপনারাই বোর হয়ে যাবেন। যদি বোর লাগে ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবেন, আর যদি খুব খারাপ লাগে স্কিপই করে দেবেন, কি আর করবেন। তো যাই হোক, আমি বেশিরভাগটা দেখানোর চেষ্টা করেছি, বাকি কিছু থেকে গেছে অনেক। আশা করি আস্তে আস্তে আমি সেগুলো দেখিয়ে দেবো, এই জানুয়ারি মাসেই চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। তো এবার যেটা আর একটা টপিক, যেটা একটু অন্য, জাস্ট একটু সময় নেব আপনাদের, সেটা হচ্ছে আমি আজকে সাবস্ক্রাইবার চেক করছিলাম। যদি আমি করি না, তো সেরকম আমি মাঝে মাঝে আর কি খুব কমই আর কি চেক করি। তো আজকে করতে গিয়ে দেখলাম প্রায় 250-র উপর সাবস্ক্রাইবার হয়েছে আমার, যেটা আমার সময়টা মনে হয় 1 বছরও হয়নি। এবং আমার কাছে সত্যি বলতে এটা একদম মানে অপ্রত্যাশিত। মানে আমি জানি যে আমি কোন বিষয়বস্তু নিয়ে ভিডিও করছি, এবং আমি জানি যে এখানে ভিউয়ার্স বা ভিউজের সংখ্যা খুব কমই হবে। খুব কম চ্যানেল রয়েছে, মানে আমি যতটা ঘেঁটে দেখেছি খুব কম চ্যানেল রয়েছে যাদের প্রেজেন্টেশন সত্যি খুব সুন্দর, সেই সমস্ত ক্ষেত্রে ভিউয়ার্স বেশ ভালো আছে। তবে যেগুলো আমরা হাবি জাবি ভিডিও দেখি, যেগুলো দেখি মিলিয়ন মিলিয়ন ভিউজ, সেরকম কিন্তু হয় না। কারণ এটা মানে এমনই একটা টপিক যেখানে খুব লিমিটেড মানুষজন রয়েছেন, খুব লিমিটেড মানুষজন দেখবেন, আমরা জানি। তো যাই হোক, এটা জেনেই আমি ভিডিওটা করতে শুরু করেছিলাম। এবং আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি কোনো ভিডিওর শেষে কখনো আমি সাবস্ক্রাইব করতে বলি না। কেননা আমার এবং আমার হাজব্যান্ডের, মানে যখন আমি আলোচনা করেছিলাম যে এরকম ভিডিওটা পোস্ট করেছি বা কিছু, কিন্তু আমি সাবস্ক্রাইব করব বা সাবস্ক্রাইব করুন এরকম কিছু বলিনি, তখন আমাদের দুজনের মতামত ছিল এটাই যে যাদের ভালো লাগবে তাদের জোর করতে হয় না, তারা এমনি সাবস্ক্রাইব করবে। আর যাদের পছন্দের বিষয় নয় এটা, তারা করবে না। অতএব তাদেরকে বললে জোর করে, যেমন আমাদেরকেও যখন আমরা কোনো ভিডিও সামনে আসে ফিডে আসে, যদি সে বারবার বলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন, তাতে কি আমরা করি না। তো যাদের ভালো লাগবে চ্যানেলটা এমনি সাবস্ক্রাইব করবে। অতএব বারবার বলে মানুষকে বিরক্ত করার দরকার নেই। তো সেই রকমই আমি মেনে চলছি। এবার যেটা বিষয়বস্তু, যে কিছু কিছু জন মনে করেন যে পপুলারিটির জন্য এই সমস্ত ইউটিউব চ্যানেল বা এগুলো করছি। কেউ কেউ ইনডিরেক্টলি বলেওছেন, মানে আমার চ্যানেলটা করার পর আমার মুখের সামনেই বলেছেন যে আমি মানে এরকম যে আজকাল সবাই পপুলারিটি চায়, আজকাল সবাই ফেমাস হতে চায়। তো এটা আমার চ্যানেল করার পর আমার সামনে বলা হয়েছে। তো নর্মালি জিনিসটা তারা বুঝবে না, কেননা আমরা যারা বিষয়টা নিয়ে আলোচনা করি বা আমরা যারা বিষয়টা নিয়ে ঘাঁটি, তারা আমরা জানি যে এই বিষয় নিয়ে বা গল্পের বই নিয়ে কথা বলার মতো লোকের সংখ্যা কিন্তু খুব কম। মানে আমি একটা গল্পের বই পড়লাম, আমি কারোর সঙ্গে আলোচনা করব, এই রকম মানুষের সংখ্যা কিন্তু খুব কম। তাদের অন্যদিকে ইন্টারেস্ট তাদের রয়েছে, আমি বলছি না যে মানে তাদের অন্য কোনো হবি নেই বা কিছু নেই, রয়েছে, কিন্তু গল্পের বই পড়ে এরকম লোকের সংখ্যা আমার আশপাশে সত্যিই খুব কম, খুব কম মানুষজন রয়েছে। তো আমি যখন চ্যানেলটা করে আমি ভেবেছিলাম যে শুধুমাত্র যে আমি আমার ভালো লাগার বিষয়গুলো জানাবো বা আমি আমার বিষয়বস্তুটা তুলে ধরবো তা নয়, আমি আপনাদের কাছ থেকেও জানবো, আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে জানবো যে তারা কি পড়ছেন, তাদের কোনটা ভালো লেগেছে। যে কারণে আমি সবসময় বলি
যে আপনারা সাজেশন দেবেন। এবং সত্যি বলতে যদি কেউ কখনো সাজেশন দিয়েছেন, আমি চেষ্টা করেছি সেটা একবার পড়ে দেখার বা সেটাকে সংগ্রহ করার, এবং পরবর্তীতে উইশ লিস্টেও রেখে পড়বো সেরকমও ভেবে রেখেছি। তো আমি মানে যারা ভাবেন যে শুধুমাত্র পপুলারিটির জন্য চ্যানেলগুলো তৈরি হয়, তাদের বলবো একবার বই রিলেটেড চ্যানেলগুলো একবার দেখবেন। এগুলো কিন্তু কোনো পপুলারিটির জন্য নয়। আমার যতটা মনে হয় বই নিয়ে যারা ভিডিও করেন তারা জানেন যে তারা পপুলারিটি পাবে না, তারা জেনেই করেন। তবে আমাদের এখানে একটা কি হয় ব্যাপারটা, যে একটা পরিবারের মতো তৈরি হয়ে যায়, যেখানে একে অপরকে আমরা সাজেস্ট করতে পারি যে এটা পড়ুন, এটা পড়ুন, এটা ভালো লাগবে। এটা একটা কমিউনিকেশন করার একটা মাধ্যম হয়ে যায়। যেরকম ফেসবুক পেজগুলো রয়েছে, ঠিক একই রকম ইউটিউব চ্যানেলটাও এখন মাধ্যম হয়ে গেছে আমাদের, যেখানে আমরা একে অপরের মতামত বিনিময় করতে পারি, যেখানে একে অপরের ভালো লাগা খারাপ লাগাগুলো তুলে ধরতে পারি, যে আমার কোনটা ভালো লাগলো, আমার খারাপ লাগলো, আপনি পড়ে দেখবেন আপনার ভালো লাগে কি না। হতে পারে আমি যেটা খারাপ বলছি সেটা আপনার কখনো ভালো লেগেছে। এরকম তো নয় যে মানে আমার খারাপ লাগছে মানে আপনি পড়বেনই না, এরকমও ব্যাপার নয় আমাদের মধ্যে। তো এই বই রিলেটেড যে কমিউনিটিটা রয়েছে, তারা কিন্তু পপুলারিটির জন্য এসব করেনি, কারণ জানে অনেকেই দেখবে না, এখানে ভিউয়ার সংখ্যা খুব লিমিটেড। তো আমি এই যে 250 হোক 300 হোক যাই হোক না কেন, আমি তাদেরকে নিয়ে হ্যাপি। এবং আমি জানি যে 250-র মধ্যে বা 260-এর মধ্যে খুব কমজন রয়েছেন যারা আমার পরিচিত, মানে আমার খুব কাছের কিছু মানুষ রয়েছেন, আমার কিছু এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার রয়েছেন, কেউ রয়েছেন যে আমাকে সবসময় এনকারেজ করে যে এই ভিডিও কখন দিবি, এই রেগুলার থাকবি। মানে আমার ফ্যামিলি মেম্বার শুধু বলছি না, তিনি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের একজন, সে আমার খুব কাছের মানুষ একজন। সে আমাকে সবসময় এনকারেজ করেছে রেগুলার যেন আমি ভিডিও করি, রেগুলার যেন ভিডিও পোস্ট করি, যেন আমি থেমে না যাই, যেন আমি ছেড়ে না দিই, এরকম ব্যাপার। তো তাদের কিছুটা সাপোর্ট তো তার তো রয়েছে। তো এই রকম কিছু রয়েছে মানুষ যাদের সঙ্গে আলোচনা করা যায়, যারা রয়েছেন আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে এখন এই 250 জনের মধ্যে, তাদের সঙ্গে আমি শুধু আলোচনায় বসি। আমি চাই সবসময় যে তারা আমাকেও সাজেস্ট করুক যে কী বই পড়ি। তো যাই হোক, অনেক কথা হলো, এবার হচ্ছে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে বই। যদি কথা শুনতে না চান অবশ্যই স্কিপ করে দিন, তারপরে বইয়ের সংগ্রহ দেখুন। ধন্যবাদ, এবার দেখতে থাকুন। ও এই হচ্ছে আমার সংগ্রহের আর কিছুটা অংশ, আরও কিছুটা বাকি থেকে গেছে, সেগুলোও আমি পরপরে দেখাবো। তো আজকে যে বইগুলো দেখাবো সেগুলো এখানে রেখেছি। এবার আমি আপনাদের তাহলে পরপর বইগুলো দেখাই। প্রথম যে বইটা সেটা হচ্ছে কমল কুমার মজুমদার গল্প সমগ্র। প্রত্যেকটা বইয়ের সঙ্গে আমি একটা করে গল্প বলি, এবারও বলবো, যদি আপনারা বোর হবেন তবুও বলবো। তো এই বইটা আমি এক কাকুর সাজেশনে কিনেছিলাম, সেই কাকুকে আমার বহুদিন পর মনে পড়লো। পরবর্তীতে মানে আমি রানীকুঠির আনন্দে গিয়ে ওনার সঙ্গে পরিচয়, এবং উনি আমাকে সাজেস্ট করেন এই বইটা নিতে। তো উনি বই পড়তে খুব পছন্দ করেন। পরবর্তীতে সেই কাকু তার বিভিন্ন অনুষ্ঠানে আমাকে তার বাড়িতেও ইনভাইট করেছিলেন, আমি গেছিলাম। বহুদিন পর তার কথা মনে পড়লো। এটা আনন্দ থেকে নেওয়া, এবং এর দাম কিন্তু কম হবে, কেননা এগুলো সব অনেক আগের কেনা, তো পুরনো প্রিন্ট সব। এরপরে আসছে ব্রাহ্মণী নদী তীরে নিমাই সাহার লেখা, এবং পরদেশিয়া বুদ্ধদেব গুহ, দুটোই পুরনো বই, মানে পুরনো বই দোকান থেকে কেনা। পরদেশিয়ার অবস্থাটা দেখলে বুঝতে পারবেন। পরদেশিয়া সম্ভবত, হ্যাঁ, আমি দোকান থেকেই নিয়েছিলাম, আর এটাও সেই দোকানেরই। তো ব্রাহ্মণী নদী তীরে নিমাই সাহার লেখা আমি কখনো নামও শুনিনি বইটা, কিন্তু একমাত্র নেওয়ার কারণ হলো ব্রাহ্মণী নদীটা আমার বাড়ির কাছাকাছি আছে, তাই তো সেই কারণে নেওয়া। পরবর্তী বইটা হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। এই বইটা দ্বীপ প্রকাশনে, এবং এই বইটা 50% ছাড়ে কিনেছিলাম যখন ওখানে অফার চলছে তখন, তবুও প্রায় বছর 3 হয়ে গেল। তারপর হচ্ছে পঞ্চপাণ্ডব ও যাজ্ঞসেনী, নন্দিতা বাগচির লেখা, মোটামুটি লেগেছিল পড়ে, এটাও আনন্দ থেকে নেওয়া। তখন আমি আনন্দ থেকে প্রচুর বই কিনেছি, যখন খুব কম দাম ছিল মনে হয় এক সময়। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ঈশ্বরের বাসা, তিলোত্তমা মজুমদারের। আমি তিলোত্তমা মজুমদারের প্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে প্রেতজনী। প্রেতজনীটা পড়ার পর আমার এত ভালো লেগেছিল যে আমি ওনার অনেক বই কালেক্ট করেছিলাম।
তো এটাও আমি পড়েছি, ঈশ্বরের বাসা। এগুলোর দাম কিন্তু এখনকার তুলনায় অনেকটা কম হবে। তারপর হচ্ছে বসুধারা, তিলোত্তমা মজুমদারের লেখা। এটাও দারুণ বই, মানে এটা আমার খুব ভালো লেগেছে পড়ে। এটাও আনন্দের, ওই রানীকুঠি আনন্দ থেকেই নেওয়া। যেহেতু ওটা আমি তখন ওখানে থাকতাম, তাই ওটা আমার কাছে ছিল এবং মন খারাপ হলেই আমি আনন্দে চলে যেতাম। মানে এগুলোই হচ্ছে আমার সেভিংস আর কি, এত বছর চাকরি করে আমি এগুলো সেভিংস করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে তিলোত্তমা মজুমদারের চাঁদের গায়ে চাঁদ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। এটা আমি যে পেইং গেস্টে থাকতাম, সেখানে কেউ একজন তার ঘর পরিষ্কার করে, মানে কোনো একটা স্টুডেন্ট তার ঘর পরিষ্কার করে উপরে ফেলে রেখেছিল। মানে একটা কমন স্পেস ছিল যেখানে আমরা খাওয়া দাওয়া করতাম, সেখানে পড়েছিল বইটা। তো আমি তখনই বইটা নিয়েছিলাম, কারণ তার কোনো মালিক ছিল না। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ তখনকার। এরপরে আসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র। এটা আমাদের স্কুলে যিনি হেড টিচার, উনি টিচার্স ডেতে গিফট পেয়েছিলেন একবার, এবং উনি জানেন যে এসব জিনিস আমি খুব পছন্দ করি, তাই উনি আমাকেই দিয়ে দিয়েছিলেন এটা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এই যে আসামি হাজির প্রথম পর্ব, বিমল মিত্রর লেখা। এবং এই বইটার অবস্থা খুব খারাপ ছিল, যাকে আমি 20 টাকা দিয়ে মাত্র কিনেছিলাম, এবং একে বাইন্ডিং করিয়েছি পরবর্তীতে। বাইন্ডিং করতে মোটামুটি 70-80 টাকা মতো নিয়েছিল। তো এই হচ্ছে এখন তার বর্তমান অবস্থা, দেখে বুঝতে পারবেন না। আচ্ছা, পরবর্তী যে বইটা সেটা হচ্ছে দৃষ্টিপাত বাই যাযাবর, যাযাবরের দৃষ্টিপাত। এবং যার বই আর কি, তিনি এত সুন্দরভাবে বাইন্ডিং করেছেন। বহু পুরনো বইটা, বহু পুরনো, বাইন্ডিং করে তাকে তার উপরে স্টিকার দিয়ে নাম লিখে, মানে মারাত্মক খেটেছেন, মারাত্মক খেটেছেন। এই হচ্ছে বইয়ের অবস্থা। তো অনেক পুরনো বই, এবং তাকে এভাবে সুন্দরভাবে রেখেছিলেন উনি। পুরনো বইয়ের দোকান থেকেই কেনা এটা আমার। এই সময় আমি আর একটা দারুণ বই পেয়েছিলাম, সেটাও আমি একসময় আপনাদের দেখাবো। মানে এনারই সংগ্রহে ছিল সম্ভবত, কারণ বাইন্ডিং দেখে তাই মনে হয়েছিল। পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে তসলিমা নাসরিনের আমার মেয়েবেলা। এটাও পুরনো বইয়ের দোকান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে তীর্থঙ্কর শ্রী দিলীপ কুমার রায়ের। এটা আমি প্রথমে বুঝতে পারিনি যে বইটা মানে বিষয়বস্তু কী বা বইটা কতটা ভালো, যে কারণে আমি প্রথমে ভেবেছিলাম এটাকে বিক্রি করে দেবো। মানে পুরনো বইয়ের দোকান থেকে পেয়েছি, রেখে কি লাভ হবে। এটা নতুন বই, জানি না কেন কেনে তারা এবং কিনে পড়ে না সেগুলো। মানে ধীরে ধীরে আর কি এইভাবে একজনের থেকে আরেকজনের হাতে গিয়ে এই পুরনো বইয়ের দোকানগুলোতে পড়ে, যারা হয়তো কেজি দরে কিনে নিচ্ছে। তো এটাও সেরকম বই। পরবর্তীতে আমি মত পাল্টাই এবং এটাকে আমার কাছে রেখে দিই, আমি এটাকে পড়বো বলে। এরপরে যেটা আসছে শঙ্করের লেখা একাদশ অশ্বারোহী। এটারও ঠিক একই, প্রায় নতুন বই, কিন্তু ওই পুরনো বইয়ের দোকানে গিয়ে ঠাঁই পেয়েছে। জানি না কার কালেকশান, আমাদেরও কালেকশান হয়তো একসময় এরকম পুরনো বইয়ের দোকানে দোকানে ঘুরবে, মানে এটা ভেবেই আমার ভয় করে। পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে এই যে, আমি বিলটাও ফেলে নিই, কারণ যদি পড়তে গিয়ে দেখি যে পেজ মিসিং, মানে এটা পেজ মিসিং কেসের বই। তো আমি এটা দেশ থেকে কিনে এনেছিলাম, 20% অফ পেয়েছিলাম। শ্রী পারাবতের ঐতিহাসিক কাহিনী সমগ্র। এটা আমার নতুন দোকান থেকে কেনা লাস্ট বই, মানে নতুন বই হিসেবে কেনা। তারপরে আমি নতুন বই কিছু কিনেছি বলে মনে পড়ছে না। তো এটা আমি পড়বো এবারে, মানে এই বইগুলো আমাকে পড়তেই হবে এখন। মানে সবই মনে হয় একসঙ্গে পড়ে ফেলি। এত বই যখন দেখি যে পড়া হয়নি তখন মনে হয় মানে কত দিনে আমি পড়ে শেষ করতে পারবো বইগুলোকে। এর মধ্যে যদি কিছু ঘটে যায় তখন সেগুলো আমার কি হবে, মানে আমি মরেও তো শান্তি পাবো না। এর পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে প্রফুল্ল রায় মানব জীবন। এটা আমি দেখিয়েছিলাম আপনাদের ওই দেজের যে কালেকশনের থেকে 50%। এরপরে আসছে তিলোত্তমা মজুমদারের ধনেশ পাখির ঠোঁট। পরেরটা আবার তিলোত্তমা মজুমদারের শামুকখোল এবং জর্মের চোখ, দুটো রয়েছে এখানে।
এরপরে যে বইটা পড়ে আমার তিলোত্তমা মজুমদারের বই পড়া শুরু, সেটা হচ্ছে প্রেতজনী তিলোত্তমা মজুমদারের। এখন বইটার দাম মনে হয় বেড়েছে, তখন কত ছিল দেখায়, তাহলে বুঝতে পারবেন যে কতদিন আগে। 200 টাকা। এখন কত হয়েছে আপনারা দেখবেন তো, মানে আনন্দ অ্যাপেই দেখা যাবে। অবশ্যই বেড়েছে। আনন্দের বইয়ের দাম যে বাড়বে এটা আশ্চর্যের কিছু নেই। আনন্দ কেন সব প্রকাশনেরই দাম বাড়াচ্ছে, মানে যাতে আমরা আর বই না কিনতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে অমৃতানী তিলোত্তমা মজুমদারের, আবার এরপরেও আবার তিলোত্তমা মজুমদারের আজও কন্যা। এটা কিন্তু সব নতুন বই কিনেছিলাম। এটা অষ্টম গর্ভ বাণী বসুর, এটাও নতুন বই কেনা। এগুলো কোনো ছাড় পাইনি, মানে যেরকম আনন্দ ছাড় দেয় সেই রকমই। আনন্দতে স্পেশাল কোনো ছাড় দেয় বলে আমি তো আজ অবধি শুনিনি। যেমন মিত্র ঘোষ বা দেশ দেয়, আনন্দ কেন যে দেয় না। আচ্ছা, ঝিলডাঙ্গার কন্যা প্রচেত গুপ্তর লেখা, এটা আমি 30% অফে কিনেছিলাম। এটাকেও এবার পড়তে হবে আমাকে। আচ্ছা, এরপরে রয়েছে হত্যাকাণ্ডের পরেও আগেও পরে প্রচেত গুপ্তর লেখা, এটা পড়েছি, ভালো লেগেছিল, মানে বেশ একটা সাসপেন্স রয়েছে। স্বপ্নের চড়ায় প্রচেত গুপ্তর লেখা, এটাও পড়েছি। এই দুটো আনন্দ থেকে এরকম ছোটো ছোটো উপন্যাসগুলো কিনেছিলাম। তারপরে আমার খুব প্রিয়, যেটা পড়ে আমি মারাত্মক কেঁদেছিলাম, আদর্শ হিন্দু হোটেল। এটা অনেকের প্রিয় আমার মনে হয়। ও এই রইল কিছু, আরও আছে, অপেক্ষা করুন। এরপরে আসছে এই যে নিমাই ভট্টাচার্যর ভালোবাসা। কত পুরনো আমি জানি না, বইটা কোনো লাইব্রেরির বই। এগুলো আমি কলেজ স্ট্রিটে থাকাকালীন কালেক্ট করেছিলাম। কোনো একটা লাইব্রেরির বই হবে, কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানে পেয়েছিলাম। এগুলো খুব কমে, তখন 50 টাকা 100 টাকা এরকমই পেয়ে যেতাম। এখন কলেজ স্ট্রিটটা বহু দূর হয়ে গেছে, আমার হাতের বাইরে চলে গেছে আর কি। আচ্ছা, প্রমথনাথ বিশির ঐতিহাসিক গল্প, এটাও নতুনই কিনেছিলাম। এটা আমি ওই যে বলেছিলাম একবার বোনাসের টাকা পুরো উড়িয়েছিলাম বই কিনে, তখনকার কেনা। পরবর্তী যেটা, সেটা হচ্ছে সর্বরী শতক। এই সর্বরী শতক হচ্ছে শাশ্বতী চট্টোপাধ্যায়ের, আর মেঘে মাটিতে মাখামাখি সমরেশ মজুমদারের, দুটোই পড়েছি, দুটোই পুরনো বইয়ের দোকান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প, এটা কোথায় কিনেছিলাম আমার ঠিক মনে পড়ছে না। শুভম প্রকাশনীর, তাতে কার কার ভূতের গল্প আছে আমি একবার দেখিয়ে নিই। এই যে একদম গুপি গাইন, বাঘাবাইন, সুকুমার রায়ের, নজরুল ইসলামের, হেমেন্দ্র কুমার রায়ের, সমস্ত বেশ ভালো ভালো লেখকের রয়েছে। তো এই হচ্ছে শ্রেষ্ঠ ভূতের গল্প। ভূতের গল্পগুলো মানে আর কি বেশ ভালো লাগে পড়তে, খারাপ লাগে না। মাঝে মাঝে আর কি এরকম ছোটো ছোটো ভূতের গল্প পড়ে আর কি মাইন্ডটা একটু রিফ্রেশ করা যায়। কারণ ভূতের গল্পগুলো পড়ে জানি যে না, বাস্তবে কিছু হবে না, তাই পড়তে ভালো লাগে। আচ্ছা, পরবর্তী হচ্ছে, এটার আমি রিভিউ দিয়েছিলাম, এটা আমি এবছর পড়েছিলাম, এবছরই কালেক্ট করেছিলাম, জুলিয়াস রুচিকের ফাঁসির মঞ্চ থেকে। বইটার দাম 10 টাকা নিয়েছিল। আর তার সঙ্গে রয়েছে শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা। সত্যি বলতে কবিতার প্রতি খুব একটা টান আমার নেই, তবু যারা পড়েন তাদের বলবো যে শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা বইটা কিন্তু মানে যেটুকু আমি পড়েছিলাম তাতে আমার বেশ ভালোই লাগছিল পড়তে। কবিতা খুব একটা যে আমার ভালো লাগে তা নয়। এটা কলেজ স্ট্রিট থেকে নেওয়া, পুরোনো বইয়ের দোকান থেকে, ভেতর একদম নতুন। এটা সম্ভবত 100 টাকায় কিনেছিলাম। এটা কি আনন্দের, দেজের। পরবর্তী বইটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাস স্টপে কেউ নেই। এটা আর একটা আমি বলি, আপনাদের খোঁজ দেব, এখন আছে কি না আমার জানা নেই জায়গাটা, মানে তারা আর বই বিক্রি করে কি না আমি আর জানি না। এটা বহু বছর আগে, সম্ভবত 2018-19 সালে। এই বাস স্টপে কেউ নেই আর ভুলে গেছি তোমাকে, প্রসাদ ভট্টাচার্য। এই যে বইয়ের অবস্থা দেখছেন, দোকানে কিন্তু এরকমই অবস্থা ছিল। এই বইগুলো ডিএম লাইব্রেরি বলে একটা নর্থ কলকাতার দিকে, সম্ভবত হাতিবাগান যাওয়ার রাস্তায়, আমি পার্টিকুলার জায়গাটা আমি জানি না, আপনারা ডিএম লাইব্রেরি বলে সার্চ করতে পারেন।
সেখানকার বই তারা তখন এই যে প্রিন্টেড প্রাইস যেটা রয়েছে সেই প্রাইসে দিয়েছে, মানে এই 7 টাকা, 2 টাকা, কোনোটা 4 টাকা, এরকম করে আমি প্রচুর বই কিনেছিলাম এবং আমার মনে আছে সব মিলে খুব বেশি হলে 180 টাকা বিল হয়েছিল। এই যে বই 30 টাকা, মানে এই রকম আর কি বইয়ের দাম ছিল। তো সেখান থেকে আমি কিছু বই কিনেছিলাম তখন। এই হচ্ছে দুটো বই, আরও আছে, অপেক্ষা করুন। এরপরে যেগুলো রয়েছে এটা তো আমি দেখিয়েছি আপনাদের, কালবেলা সমরেশ মজুমদারের, এটা আনন্দ থেকে কেনা, এবং এটা আমি জানি না কিভাবে আমার বাড়ি থেকে হারিয়েছিল, জানি না কিভাবে হারিয়েছিল, মানে কেনার পরে আমার রাখা ছিল র্যাকে। তারপর থেকে আমি বই খোলা রাখতে প্রচণ্ড ভয় পাই। বহু বছর আগে আমি বইটা কিনেছিলাম এবং বইটার পার্ট যেহেতু পরপর পড়তে হবে সিরিজ, উত্তরাধিকারটা কেনা হয়নি বলে আমি রেখেছিলাম যে উত্তরাধিকার কিনে আমি পড়বো, তারপর শুরু করব। কিন্তু আমার কালবেলাটা হারিয়ে গেছিলো প্রথম যেটা কিনেছিলাম, পরে আবার এটাকে কিনি। পরবর্তীটা হচ্ছে, এবার বই হারিয়ে যাওয়াটা বুঝতে পারছেন, আমার মতো যারা রয়েছেন যাদের বই হারিয়ে যায়, মানে আমাদের কাছে সন্তান সম বই হারিয়ে গেলে কীরকম কষ্ট হয়। মৌসলকাল, এটাও কিনেছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুণ পোকা। আমার ওনার লেখা পড়তে খুব ভালো লাগে। ঘুণ পোকা পড়েছি বহুদিন আগে, আবার আরেকবার পড়বো, কারণ আমার মনে হয় গল্পের বইগুলো বিভিন্ন সময়ে, মানে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে যদি পড়ি আমরা এক একটা স্টেজে, তাহলে কিন্তু পাল্টে যায় চিন্তাধারাটা, মানে সেটা নিয়ে আমার মতামত পাল্টে যেতে পারে। যে কারণে আমার একটা বই বিভিন্ন এজে পড়তে ভালো লাগে। যে আমি যখন ঘুণ পোকা পড়েছি তখন আমার খুব সম্ভবত 23-24 বছর বয়স, অতএব এখন যদি আমি পড়ি তাহলে আমি জানি যে এখন পড়লে আমার অন্যরকম লাগবে। যাও পাখি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, এটাও পড়া হয়ে গেছে অনেক আগে। এবারে আচ্ছা, এই যাও পাখিটা আমি পুরোনো প্রিন্ট পেয়েছিলাম, মানে যখন কিনতে যাই তখন যে প্রিন্টেড চলছিল তার ছাড়াও আমি এটা কমে পেয়েছিলাম, সম্ভবত 350 বা কিছু এরকম। এবারে ঘনাদা সমগ্র 2, এই ঘনাদা সমগ্র 2 প্রেমেন্দ্র মিত্রর লেখা। এটা আমি 15 আগস্টের যে বইমেলা হয় কলেজ স্ট্রিটে পুরনো বইয়ে, সেখান থেকে কিনেছিলাম 250 টাকায়। বর্তমানে সম্ভবত 1100 টাকার দাম। বছর 2 আগে তখনও 900 কত টাকা দাম দেখাচ্ছিল অ্যাপে। আচ্ছা, এরপরে হচ্ছে, ওটা তো 2 নম্বর পেয়ে গেছিলাম আগে, কিন্তু 1 নম্বরটা পাচ্ছিলাম না। পরে পুরনো বইয়ের দোকান থেকে আরও দাম কমে আমি 1 নম্বরটা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে হচ্ছে, এটাও পুরনো বইয়ের দোকান থেকে, এটা পড়বো, এটা 2-1 দিনের মধ্যে পড়বো এবং রিভিউ দেবো আপনাদের। মহাভারত কথা, পাণ্ডব জন্ম রহস্য। মানে আমার মহাভারত নিয়ে এত ভালো লাগে না পড়তে, মানে আমি বলে বোঝাতে পারবো না, যে কারণে আমি বলছি যে 2-1 দিনের মধ্যে পড়ে আপনাদের আমি রিভিউ দেবো। এটা কোনটা খুললে আমি জানি না। আচ্ছা, অপেক্ষা করবেন, আরও কিছু বই আছে। এগুলো আপনারা দেখেছেন, তাই এই যে মেরিগোরাউন্ড, পরাশর সমগ্র, ফিনিক্স, শশাগড়া প্রফুল্ল রায়ের, এর একটা বড় ভিডিও আছে, যখন আমি কালেক্ট করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম, তাই আমি এগুলোকে আর দ্বিতীয়বার দেখাচ্ছি না। যে মহাযুদ্ধের ঘোড়া বা লাডলি বেগম, এই সমস্তগুলো আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে কেরি সাহেবের মুন্সি, প্রমথনাথ বিশের লেখা। দারুণ, মানে ভাবা যায় না, এটা আমার দারুণ লেগেছিল। তারপরে আমি ওনার উপন্যাস সমগ্রও কিনেছি ওটা পড়ার পরে। এটা আমাকে গিফট করেছিল আমার যিনি বর, তিনি মনে হয় কোনো একটা জন্মদিনে সে গিফট করেছিল, যদি কিচ্ছু লেখেনি গিফট দিয়ে। তো এটা পড়ার পরে, তারপরে আমি ওনার সমগ্রটাও কিনেছিলাম। আচ্ছা, এরপরে আসছে সরস গল্প বিভূতিভূষণের। তো এটা আমি দেখাই, এটারও মারাত্মক গল্প। এই যে, এটা আমার বরের পাওয়া গিফট স্কুল থেকে, সেটাকে আমি ঝেড়ে দিয়েছি, বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। এরপরে যেটা, সেটা হচ্ছে রানু সমগ্র বিভূতিভূষণ মুখোপাধ্যায়। এইটা আমি অনলাইন কিনেছিলাম এবং যার কাছে নিয়েছিলাম, এটা নিয়েছিলাম এবং কলাবতী সমগ্র নিয়েছিলাম, দুটো বই নিয়েছিলাম। বেশ সুন্দর পাঠিয়েছিলেন। কিছুদিন পরে শুনলাম
যে উনি হচ্ছেন ফ্রড, মানে উনি এইভাবে প্রথমবার ভালো বই পাঠান, ওই পুরনো বইয়ের গ্রুপগুলো থেকে নিয়েছিলাম। তো উনি প্রথমবার ভালো বই পাঠান, তারপরে উনি আস্তে আস্তে উনি টাকাটা পুরো মেরে দিতে শুরু করেন। মানে আমি হয়তো প্রথমবারে ভালো বই পেয়েছি দেখে আমি দ্বিতীয়বারে অর্ডার করলাম, দ্বিতীয়বার দেখা যাবে আমার আর বই এলো না, নতুন বই বেশি ছাড় দিচ্ছিলেন বলে আমি নিয়েছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গণদেবতা ও পঞ্চগ্রাম, এটাও আমি মিত্র ঘোষ থেকে 30% অফের অফারে কিনেছিলাম। আচ্ছা, অনুরাগ সমরেশ মজুমদারের, এটা পুরনো বইয়ের দোকান থেকে পাওয়া। এগুলোর দাম আমি আলাদাভাবে বলতে পারবো না, কারণ না এগুলো একসঙ্গে কেনা হতো। আচ্ছা, এরপরে হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় দূরবীন, এটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম 200 টাকা দিয়ে, এটা আমার ভালো করে মনে আছে, সৌমেনের কাছে নিয়েছিলাম। মানবজমিন, এটা হচ্ছে আমি প্রথমে কলাবতী সমগ্র নিয়েছিলাম রানীকুঠি আনন্দ থেকে, তারপর পড়তে গিয়ে দেখলাম প্রথম গল্পটা পড়ার পর, প্রথমটা পড়ার পর দ্বিতীয়টা পড়তে গিয়ে দেখি মাঝে কিছু পাতা নেই। পরে যখন আমি চেঞ্জ করাতে গেলাম তখন কাকু বললেন যে ওটা স্টকে নেই, তখন আমি মানবজমিন নিয়ে নিয়েছিলাম ওটা চেঞ্জ করে। আশাপূর্ণা দেবী গল্প সংগ্রহ, এটা আমাকে গিফট করেছিলেন। আমি ওই যে যার কাছে বই কিনতাম এক সময় পড়াশোনার জন্য আর কি, এক্সামের জন্য, তো সেই দাদাই আমাকে আমার বিয়ের সময় গিফট করেছিলেন দুটো বই, একটা ইকিগাই আর একটা হচ্ছে আশাপূর্ণা দেবী গল্প সংগ্রহ, এটা পথিক পাবন পাবলিশার্সের। আচ্ছা, এটা হচ্ছে অলিক মানুষ সৈয়দা মুস্তফা সিরাজের, এটা আমি আমার বরের কাছ থেকে উপহার পেয়েছিলাম কোনো এক জন্মদিনে, মনে পড়ছে না, সে উপহার দিয়েছিল। খুব সুন্দর বই, কেউ তাকে সাজেস্ট করেছিল সম্ভবত, কারণ তার এইসব ব্যাপারে খুব বেশি ইন্টারেস্ট নেই, মানে বই কিনে দিতে পছন্দ করে কিন্তু পড়ার প্রতি তার খুব একটা আগ্রহ নেই, ওতে তাকে কেউ সাজেস্ট করেছে। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র, এটাও ওই 50% অফে দ্বীপ প্রকাশনী। বৃষ্টিতে ভেজার বয়স, এটা কিনেছিলাম হচ্ছে মিত্র ঘোষ থেকে, এটা প্রথমে কেনার পর প্রথম বইটা দেখেছিলাম কিছু পেজ নেই, তারপরে আবার এক্সচেঞ্জ করে নিয়ে আসতে হয়, যদি ওনারা করে দিয়েছিলেন, কোনো রকম কিছু মানে ঝামেলা করতে হয়নি। এটা মোটামুটি লেগেছিল পড়ার পর আমার যতটা মনে আছে। আরও আছে সাঁতারু ও জলকন্যা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, এটা আনন্দ থেকে, এগুলো সমস্ত নতুন বই। বনদেবী ও পাঁচটি পায়রা শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সন্ধি প্রস্তাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এগুলো পুরনো প্রিন্ট পেয়ে আমি নিয়ে নিয়েছিলাম, কিছু নতুন প্রিন্ট ছিল, কিছু পুরনো প্রিন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে তপন বন্দ্যোপাধ্যায়ের 5টি অন্য প্রেমের উপন্যাস, যেটা দেজের 50% অফের একবার সেলে কিনেছিলাম, এবারের নয় আগে। আচ্ছা, সেরা 50টি গল্প রবিশঙ্কর বলের, এটাও আগের দেজের 50% অফে কেনা। সাহেব বিবি গোলাম, এটা কিনেছিলাম মিত্র ঘোষের 30% অফে রেখে, যখন চলছিল তখন। আচ্ছা, এটা হচ্ছে আমার খুব পছন্দের বিষয়, ইতিহাস, সেই সব সাহেবেরা, মুদ্রা প্রকাশনী 1430 সালের, এটা পুরনো বইয়ের দোকান থেকে পেয়েছিলাম, এটার মূল্য খুব বেশি, 700-800 টাকা দাম ছিল, আমি খুব কমেই পেয়েছিলাম। এরপরে হচ্ছে এটা কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম, মুখ্যমন্ত্রী চাণক্য সেনের, পড়তেও শুরু করেছিলাম একবার, কিছুটা পলিটিক্যালে, তো এইটা সৌমেনের কাছ থেকে সম্ভবত নিয়েছিলাম যখন কলেজ স্ট্রিটে থাকতাম তখন। এবার প্রায় শেষের দিকে এসেছি, অপেক্ষা করবেন, জানি অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, এই হচ্ছে শেষ। এবার জোনাকিরা তিলোত্তমা মজুমদারের বই আমি অনেক কিনেছি এক সময়, আমার খুব ভালো লাগতো না লেখা। সুভাষ ঘরে ফেরে নাই, এটা শ্যামল বসু লেখা অখণ্ড সংস্করণ, এটাও খুব কমে পেয়েছিলাম পুরনো বইয়ের দোকান থেকে। আচ্ছা, সহেলি সুচিত্রা ভট্টাচার্যর, এটাও পুরনো বইয়ের দোকান থেকে সম্ভবত, পুরনো বইয়ের দোকান থেকে, এই যে নতুন বই পুরনো বইয়ের দোকান থেকে কেনা। আচ্ছা, নীল ঘূর্ণিটাও পুরনো বইয়ের দোকান থেকে পেয়েছি, যদিও আমি নীল ঘূর্ণি অনেক আগে পড়ে ফেলেছিলাম কিন্তু আমার কালেকশানে ছিল না, পরে আমি নিয়ে নিই। গভীর অসুখ সুচিত্রা ভট্টাচার্যের, এটা এখন আউট অফ স্টক দেখায়, তো এই দুটো পুরনো, এটা পুরনো বইয়ের দোকান, এটা নতুন কিনেছিলাম।
তিলোত্তমা মজুমদারের ঝুমরা, এটাও আনন্দ থেকে কেনা, পড়া হয়ে গেছে, কিন্তু আমি বইগুলোকে খুব সুন্দর এরকম প্যাকিং করে রাখতে পছন্দ করি, যাতে আর কেউ হাত না দেয়, মানে আমি ছাড়া কেউ না দেয় হাত। আচ্ছা, হেতঙ্গরের গুপ্তধন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, ছায়াময়, গোলমেলে লোক, এগুলো আমি ওই যে ওনার অদ্ভুতের সিরিজের ধরে আমি একবার কিনতে শুরু করেছিলাম, কিন্তু দেখলাম দামগুলো বড্ড বেশি আস্তে আস্তে। তার তুলনায় দেখলাম কিছু তো যেগুলো ছিল আপনার দেশ বা অন্যান্য পত্রিকায় বেরিয়ে গেছে, সেগুলো থেকে পড়ে নেওয়া যাবে। তো এই হচ্ছে কিছুটা অংশ দেখালাম, আবার বাকি আরও কিছু রয়ে গেল, পরে আবার দেখাবো যখন আমি আবার এগুলোকে বাক্স থেকে বার করব। জানি আজকের ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়েছে, যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবেন, আর যাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন, আর আপনাদের কি কি সংগ্রহ রয়েছে সেগুলোও জানাবেন, মানে এর মধ্যে কমন কি কি রয়েছে। ধন্যবাদ।